আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি শিক্ষা পরিবারের সৃষ্টি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। দেশের এই মহামারী পরিস্থিতির ভিতরে সৃষ্টির যে শিক্ষা পরিবার যে সেবা দিয়ে যাচ্ছে সবাইকে, তো এর জন্য সৃষ্টি শিক্ষা পরিবারের সবার জন্য আমরা দোয়া করব। তো ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। চ্যাপ্টার আজকে নবম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমাদের আলোচনার প্রথমে মূলত ত্রিকোণমিতি কথাবার্তা নিয়ে আলোচনা করা হয়েছে। তো ত্রিকোণমিতি তিনটা কোণের সম্মিলিত মিল নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে এই তিনটা কোণ, ত্রিকোণমিতি বলতে বোঝানো হচ্ছে তিনটা কোণ নিয়ে আলোচনা করা। যদি এটা হয় এ, এটা যদি হয় বি, এটা সি, তাহলে একটা সমকোণ আর দুটো থাকে সূক্ষ্মকোণ। ত্রিকোণমিতি যে আলোচনা করা হয়, আমরা ছোট ছোট নোট লিখে নেব সবাই, আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। মানে বর্ণের যে শব্দ আর কি, এখানে যে ওয়ার্ড, এটা এখানে 30 শব্দের অর্থ হচ্ছে 3। এখানে 30 শব্দের অর্থ হচ্ছে 3, আর গণ শব্দের অর্থ হচ্ছে ধার। তিনটা ধার নিয়ে, আর ম্যাট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। ম্যাট্রন মানে হচ্ছে পরিমাপ। আজকের ক্লাসটা তোমরা জানো যে সম্পূর্ণ ক্লাসগুলোই বেসিক ক্লাস হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যা যা এখানে লিখেছি, যে বেসিকগুলো এখানে লিখেছি, ত্রিকোণমিতির নামকরণ, তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, যার জন্য নামকরণ দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক। অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ, এই অনুপাত মানে হচ্ছে ভাগ। আর ত্রিকোণমিতি বলা হয়েছে তিন কোণ নিয়ে আলোচনা। তিন কোণ নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেই তিন কোণের অনুপাতগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তিন কোণগুলোর অনুপাত নিয়ে। 30 শব্দের অর্থ হচ্ছে 3, আর গণ শব্দের অর্থ হচ্ছে ধার, ম্যাট্রন মানে পরিমাপ। এই তিনটা ধারের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে। এই তিন ধারের পরিমাপ নিয়ে আলোচনা করার কারণে এই অধ্যায়ের নামকরণ দেওয়া হয়েছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি আলোচনা করা হয় যে তিনটা ধার, সেই তিনটা ধারের আবার বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এই তিনটা ধারের বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো আমরা। অনেক ছোট ছোট কিছু বেসিক সম্পর্কে জেনে যাবো ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে। তো আমরা প্রথম নোট যেটা লিখে নেব, ত্রিকোণমিতি আলোচনা করা হয় আলোচনাধীন সূক্ষ্মকোণের সাপেক্ষে, বা ত্রিকোণমিতিতে বাহুর নামকরণ করা হয়। আমরা নোট লিখে নেব। 1 নম্বর নোট, এখানে নোট লিখবো আমি। নোট 1, ত্রিকোণমিতিতে বাহুর নামকরণ করা হয় আলোচনাধীন সূক্ষ্মকোণের সাপেক্ষে। আমরা এই দুটো বাহুকে, এই কোন সমকোণের সাপেক্ষে যে দুটো বাহু থাকে, একটাকে আমরা ভূমি বলি, আরেকটাকে আমরা উন্নতি বলি। সমকোণের সাথে যে দুটো বাহু থাকে, সমকোণের সাথে যে দুইটা বাহু থাকে, সমকোণের সাথে দুটো বাহুকে আমরা একজনকে ভূমি বলি, আরেকজনকে উন্নতি বলি। উন্নতি বলতে বোঝানো হয় উপরের দিকে সমকোণের যে বাহুটা থাকে সেটাকে আমরা উন্নতি বলি, আর ভূমির দিকে যে বাহুটা আমরা চিন্তা করি, দুটোই কিন্তু যে কোনো একজন লম্ব হতে পারে। সমকোণের সাথে যে দুটো বাহু, দুইজন পরস্পরের সাথে কিন্তু লম্ব, এটা আমরা জানি। সমকোণের সাথে শোণিত বাহু পরস্পরের সাথে লম্ব। সমকোণের শোণিত বাহু পরস্পরের সাথে লম্ব। সমকোণের সাথে যে শোণিত বাহুটা থাকে, এই বাহুটা পরস্পরের সাপেক্ষে সবসময়ের জন্য লম্ব হয়, এটাও আমরা জানি। তার মানে এটা এর সাপেক্ষে লম্ব, এর সাপেক্ষে লম্ব, তা না হলে কখনো লম্ব হতে পারতো না। আবার সমকোণের সাথে শোণিত দুটো বাহুকে একজনকে ভূমি, আরেকজনকে আমরা উন্নতি বলি। সমকোণের শোণিত বাহুদ্বয়ের একটি ভূমি এবং অপরটিকে উন্নতি বলা হয়। সমকোণে যে দুটো শোণিত বাহু আছে, সমকোণের সাথে যে দুটো শোণিত বাহু আছে, শোণিত বাহুর একটিকে আমরা বলতেছি ভূমি, আর যেটা উপরের দিকে আছে এই বাহুটাকে আমরা বলি হচ্ছে
উন্নতি বা লম্ব। উন্নতি বা লম্ব বলি আমরা। এই উন্নতি যাকে বলে আমরা লম্ব তাকে বলি, বা উপরের দিকে যে বাহুটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি। এই এরপরে আমি এখন ব্যাখ্যা সম্পর্কে প্রথম ত্রিভুজ নিয়ে আলোচনা করব, কেন বাহুর সাপেক্ষে নামকরণ করা হয়। দেখো আমাদের এখানে যে ত্রিভুজটা আছে, যদি তোমরা এই ত্রিভুজের এখানে কোণটা রাখো, যদি এটাকে থিটা হিসেবে চিহ্নিত করো, এখানে সমকোণ তো নিশ্চিত আছে, এটাকে আমরা বলতেছি অতিভুজ। ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাস সবাই নোট করার চেষ্টা করবা। আমি ক্লাসে আজকে যত আলোচনা করব সবকিছু নোট করার চেষ্টা করবা, কারণ তো এখন এটা কোণের সাপেক্ষে আমি যদি এখানে কোণ নিই তখন এটাকে বলতেছি অতিভুজ। কোণের সাথে যে বাহুটা থাকে ত্রিকোণমিতি তাকে বলি সন্নিহিত বাহু। কোণের সাথে থাকার কারণে তাকে বলা হয় সন্নিহিত। সন্নিহিত মানে সাথী বা সঙ্গী, তখন এই বাহুটাকে আমরা বলি সন্নিহিত বাহু। আমি একটু আগে বলেছিলাম যে এই বাহুটাকে আমরা ভূমি বলতেছি, তাহলে সন্নিহিত বাহু মানে হচ্ছে কোণের সাথে যে বাহুটা থাকে তাকে আমরা ভূমিও বলে থাকি। ত্রিকোণমিতির ক্ষেত্রে সর্বদা সত্য, কোণের সাথে যে বাহুটা আলোচনা করব এবং সে কোণটা মাস্ট বি সূক্ষ্মকোণ হতে হবে, তাহলে সন্নিহিত বাহু বা ভূমি। আর কোণের বিপরীত দিকে এই বাহুটা আছে, তাই এই বাহুটাকে আমরা বলি বিপরীত বাহু। তখন এটাকে আমরা বলতেছি বিপরীত বাহু বা লম্ব। আমি জিজ্ঞাসা করি যখন ক্লাসে যে 80% থেকে 60% স্টুডেন্ট বলতেই পারে না যে এই বাহুটাকে কেন বিপরীত বাহু বলা হয়, এটাই আমরা বলতে পারি না। অনেক শিক্ষার্থী আছে। বিপরীত বাহু যে কেন বলা হয় তার ব্যাখ্যা হচ্ছে এই কোণটা। এই কোণটা নিয়ে আলোচনা করা হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে সন্নিহিত। সন্নিহিত মানে সাথী বা সঙ্গী, সাথী বা সঙ্গী। এর আরো অনেক নাম আছে, যাকে আমরা কো হিসেবে জানি, ইংরেজি বর্ণমালায় আমরা বলি কো। কো মানে সাথী বা সঙ্গী বলি আমরা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে কোণের সাথে যে বাহুটা থাকবে তাকে আমরা ভূমি বলে থাকি, আর কোণের এই বিপরীত পাশে আছে এই বাহুটা, তাই একে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব বলে থাকি আমরা। তার মানে হচ্ছে আমরা এই কোণের সাপেক্ষে যখন নামকরণ শিখলাম তখন এটা। একইভাবে এই একই ত্রিভুজকে যদি আমি আবার এভাবে লিখি, সমকোণ দিয়ে যদি এভাবে নামকরণ করে থাকি, এভাবে যদি বলি, এখন এখানে আমি থিটা দিলাম, আমার কোণটা এখন উপরে, আমার থিটাটা এখন উপরে, থিটাটা যদিও ভিতরে দেওয়া উচিত, যাই হোক আমি যা বলতেছিলাম, আমি এবার থিটাটা এখানে দিলাম শিক্ষার্থীরা, আমার কোণ এখন উপরে। অতিভুজের নাম কখনো পরিবর্তন হয় না, এটা অতিভুজ ছিল, এখনো সে অতিভুজই আছে। অতিভুজ যেহেতু এটা সমকোণ, তখন তুমি এই বাহুটাকে বলতেছো, এইবার এই আছে সন্নিহিত বাহু, তখন এই বাহুটা তোমার সন্নিহিত বাহু বা ভূমি। খেয়াল করে দেখো, আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তখন এই বাহুটা সন্নিহিত বাহু ভূমি হবে, কারণ এর সাথে কোণ। তার মানে যে কোণটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই কোণের সাথে যে বাহুটা থাকবে তাকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলে থাকি। সেম অ্যাজ এখন নিচের দিকে আমরা যদি আসতে চাই, নিচের দিকে যদি এখন আমরা আসি, তো নিচের দিকে যে বাহুটা থাকতেছে কোণের বিপরীত দিকে যে বাহুটা, তখন এই বাহুটাকে তোমরা বলতেছে বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে আমরা একটা বেসিক সম্পর্কে ক্লিয়ার হলাম যে ত্রিকোণমিতিতে যে কোণটা নিয়ে আলোচনা করা হয় এই কোণের জন্যই এই বাহুগুলো নামকরণ করা হয়। এই কোণের জন্য নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বাহুটা কখনো লম্ব হয়ে যাচ্ছে কখনো ভূমি, এই বাহুটা কখনো লম্ব কখনো ভূমি হয়ে যাচ্ছে, শুধুমাত্র কোণের জন্য। তাহলে আমি যে প্রথম নোটটা লিখেছিলাম, ত্রিকোণমিতিতে বাহু নামকরণ করা হয় আলোচনাধীন সূক্ষ্মকোণের সাপেক্ষে। তার মানে ত্রিকোণমিতিতে যে বাহুগুলো নামকরণ করা হয় সে নামকরণগুলো করা হচ্ছে আলোচনাধীন সূক্ষ্মকোণের সাপেক্ষে। ওকে, তো এরপরে আমরা যেটা শিখলাম, সমকোণের সন্নিহিত বাহু, সন্নিহিত মানে সাথী বা সঙ্গী, একজনকে বলতেছি সন্নিহিত বাহু পরস্পরের সাথে লম্ব, এরা পরস্পরের লম্ব হয়। সমকোণের সন্নিহিত বাহু দ্বারা একটি ভূমি অপরটি উন্নতি হয়। তো শিক্ষার্থীরা এই সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে গেলাম। তাহলে প্রথমত যে তথ্যগুলো আমরা জেনে গেলাম, সেই তথ্যগুলোর ভিতরে এখানে কেন নামকরণ করা হয়েছে, কি জন্য করা হয়েছে, সে বেসিকগুলো ক্লিয়ার। আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপটা কি খেয়াল করো, পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের এখানে আমরা শিখব যে আমাদের এই যে ত্রিকোণমিতি যে অনুপাত কয়টা, অনুপাত সম্পর্কে আমরা এখন যাব। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত
ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কেন অনুপাত 6টি হলো তার ব্যাখ্যা আমরা এখন জানি। 6টির বেশি না কেন তাও আমরা এখন জানবো ইনশাআল্লাহ। আমরা জানি যে এই বাহুগুলো যদি আমি নামকরণ করে থাকি, যদি তার এখানে যেহেতু আমি কোণ চিহ্নটা দিয়েছিলাম, তাহলে এখানে যদি এখন নামকরণ করে থাকি এই বাহু সাপেক্ষে থিটা, তাহলে এটাকে আমরা বলতেছি কোণের সাপেক্ষে ভূমি, এটাকে আমরা বলতেছি লম্ব বা বিপরীত বাহু, আর এটাকে আমরা বলতেছি অতিভুজ। তাহলে শিক্ষার্থীরা আমরা এই বাহুগুলোকে কয়টি অনুপাত আকারে বা কি ভাবে লিখতে পারি দেখার চেষ্টা করব। যেহেতু 3টা বাহু নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এখানে লম্ব অনুপাত। আমরা এখন অনুপাতে যাচ্ছি। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে অনুপাতের সম্পর্ক তৈরি হয় এই বাহুগুলো দ্বারা কয়টা? খেয়াল করো, একটা লিখতেছি আমরা লম্ব বাই অতিভুজ, একটা। আবার আরেকটা লিখতেছি আমরা লম্ব বাই ভূমি। তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি তোমাদের, লম্ব দিয়ে দেখো দুটো বাহু হচ্ছে, লম্ব আর অতিভুজ হচ্ছে, আর লম্ব আর ভূমি হচ্ছে। এই দুটো বাহু হচ্ছে শুধুমাত্র লম্ব দিয়ে। তাহলে লম্ব দিয়ে আমরা দুজনকে লিখলাম। এরপর ভূমি দিয়ে লিখবো আমরা ভূমি বাই অতিভুজ। একইভাবে লেখা যাচ্ছে ভূমি বাই লম্ব। এরপর দেখো তার মানে হচ্ছে দুইজনকে দিয়ে লেখা শেষ। লম্বকে উপরে রেখে দুইভাবে লেখা যায়, ভূমিকে উপরে রেখে দুইভাবে লেখা যায়। এবারটাও আমরা জানি অতিভুজ বাই হচ্ছে লম্ব, আরেকটা লেখা যায় অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে আমরা আরো একটা বেসিক ক্লিয়ার হলো। তাহলে ত্রিকোণমিতিক দেখো এই বাহুগুলোকে এই 6 ভাবে লেখা যায়। 1 2 3 4 5 6। এই 6 ভাবে ছাড়া আর কোনো ভাবে লেখার সুযোগ নেই। এই 6 ভাবে আমরা এই বাহুগুলোকে উপস্থাপন করে লিখতে পারি 1 2 3 4 5 6। এইবার এই প্রত্যেকটা বাহুর যে অনুপাতগুলো আমরা লিখেছি, এই অনুপাতগুলোর একটা নাম দিয়েছে ত্রিকোণমিতিতে। তার প্রত্যেকটা নামের কিছু সার্থকতা আছে। যেমন এটার ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে লম্ব আর অতিভুজের যে নাম দিয়েছি আমাদের বইয়ে, সেটা আমরা জানি সাইন। তাহলে এটার ক্ষেত্রে যে নামটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা এখন জানবো। SINE, লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা বলতেছি সাইন। লম্ব বাই অতিভুজের যে সম্পর্ক, এটাকে আমরা বলতেছি সাইন। তো যেহেতু কোণের সাপেক্ষে বলা হয়, তাহলে এজন্য বলা হয় সাইন থিটা। এরপরে বলতেছে যে এটাকে যদি আমরা বলি লম্ব বাই ভূমি, এটাকে আমরা বলতেছি ট্যানজেন্ট। ট্যানজেন্ট থিটা। এখন সাপেক্ষে প্রশ্ন করতে পারো স্যারের কাছে, স্যার আপনি থিটা দিচ্ছেন কেন? এই যে নামগুলো আমি লিখেছি, কার নাম কি? এটা তো কোণের জন্য লিখতে পেরেছি, তাহলে তো এটাও লম্ব হতো। দেখো এখানে ABCD যে কোনো একজন লম্ব হয়ে যেতে পারতো, যার জন্য থিটার সাপেক্ষেই নামকরণগুলো আমরা করেছি। এরপরে এটাকে আমরা বলতেছি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজকে আমরা বলতেছি কোসাইন। এটাকে আমরা বলতেছি কোসাইন থিটা। এরপরে এখানে ভূমি বাই লম্বকে এটাকে আমরা বলতেছি ট্যানজেন্ট। এটা হয়েছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট এটা লিখেছি আমরা। এরপরে হচ্ছে এখানে আরেকটা আছে আমাদের অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্বকে আমরা জানি, অতিভুজ বাই লম্বকে আমরা কি লিখি শিক্ষার্থীরা? এর ক্ষেত্রে আমাদের এই সাইনকে উল্টালে যেটা পাই আমরা, কিন্তু এটার নাম আছে কোসেক্যান্ট। অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক্যান্ট থিটা, আর অতিভুজ বাই ভূমি হচ্ছে সেকেন্ড থিটা। এই হলো ব্যাপার। তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজকে লিখতেছি আমরা সাইন। সাইনের কিন্তু ফুল নেম এটা SINE, সাইন।
এরপরে এই সাইনের দেখো সাইনের সাথে যে থাকে সাইনের সহকারী হিসেবে সাইনকে আমরা বলি, এটাকে আমরা বলতেছি কোসাইন। সাইনের সঙ্গীকে বলা হচ্ছে কোসাইন। কিন্তু দেখো ভূমি বা অতিভুজের সম্পর্ক, তাহলে প্রত্যেকটার একটা সম্পর্ক আছে। যেমন ট্যানজেন্টের একটা সম্পর্ক আছে, খেয়াল করো। ট্যানজেন্ট এটাকে বলা হচ্ছে কোট্যানজেন্ট। এবার সেকেন্ড এটাকে বলা হচ্ছে কোসেকেন্ট। যেমন এই সাইনের থেকে এই নামটা আসছে, এর আলাদা কোনো নাম নেই, কোসাইনের আলাদা কোনো নাম নেই। ট্যানজেন্টের কাছ থেকে আসছে কোট্যানজেন্ট। আর এই অতিভুজ বাই ভূমি সেকেন্ডের কাছ থেকে আসছে কোসেকেন্ট। এই জন্য তিনজনের নামকরণের সার্থকতা এই ক্ষেত্রে আছে। সেই তিনজন হচ্ছে এই সাইন, এই ট্যানজেন্ট আর এই সেকেন্ড। তিনজনের নামকরণের সার্থকতা আমরা সম্পর্কে জানবো, যে তিনজনের নামকরণের সার্থকতা সেটা আবার কি, বা সে কি ধরনের সার্থকতা নিয়ে আলোচনা করা হয় সে সম্পর্কে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এখন জানানোর চেষ্টা করব, খুবই সামান্য পরিসরে আর কি। প্রথমে জানবো আমরা সাইন সম্পর্কে জানবো। সাইন সাইন শব্দটা আমাদের কাছে যেভাবে আসছে আমরা একটু এটা সম্পর্কে জানবো। SINE, এই সাইনকে বলা হয় গর্ত বা গহ্বর। আমরা অনেকেই জানি না যে সাইনের আসলে অর্থটা কি, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। সাইনকে বলা হয়, সাইন আসছে শব্দটা আসছে গর্ত বা গহ্বর থেকে। এর চিত্রটা অনেকটা এরকম, যদি আমি একটা চিত্র আঁকি তোমাদের দেখানোর জন্য, যদি আমি একটা বৃত্ত আঁকি এখানে, এর একটা বৃত্ত আঁকা হলো। এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ, এটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ। এখানে তো মূলবিন্দু আছেই, তোমরা জানো। আমি যদি এখান থেকে আমি একটা রেখা দিলাম, এখান থেকে যাচ্ছে, এখান থেকে বের হয়ে গেল, এটাকে আমরা বলি সাধারণত ছেদক, ছেদ করেছে। আর এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, আমি একটা স্পর্শক অঙ্কন করলাম এখানে, স্পর্শটার নাম দিলাম হচ্ছে, মনে করো স্পর্শটার নাম দিয়েছি আমি সিডি। এখান থেকে নাম দিলাম, এটা সি দিলাম, এটা নাম দিলাম হচ্ছে ডি। এদিকে আরো সে যাচ্ছে। আর এখান থেকে আমি এটা জে আঁকতেছি এখানে, এখানে নাম দিলাম হচ্ছে, এই যে একটা নাম দিলাম, এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম হচ্ছে এ, এখানে তো ও আছেই। তো শিক্ষার্থীরা, সাইনের যে নামকরণ করা হয় তার কিছু বেসিক আমরা জানবো। গর্ত বা গহ্বর কেন বলা হয়? দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে দুটো, এই ও কোণের সাপেক্ষে এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে এটা আমরা সবাই জানি, তোমরা অবগত আছো, যেটা যদি স্পর্শক হয়, আমরা জানি যে ব্যাসার্ধের উপরে স্পর্শক সবসময় লম্ব হয়। ব্যাসার্ধের উপরে যে স্পর্শক হয়, ব্যাসার্ধের উপরে যে স্পর্শক হয়, এই স্পর্শক সবসময় লম্ব হয়, পরস্পরের সাথে লম্ব হয়, এটা আমরা জানি। তাহলে গর্ত বা গহ্বরের যে সম্পর্কটা এখান থেকে আমরা লিখতে পারি, আমরা এখান থেকে এখন লিখতে পারি, দেখো যে সাইনকে লেখা হয় লম্ব, দেখো সাইনকে লেখা হয়েছে শিক্ষার্থীরা লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্বটাকে, যদি ছোট সমকোণী ত্রিভুজটা ওই অভ্যন্তরে যে ত্রিভুজ থাকে, অভ্যন্তরে স্পর্শক ছাড়া, দেখো স্পর্শক ছাড়া যে ত্রিভুজটা আছে ভিতরে এই ছেদকের সাথে, এটাকে আমরা বলতেছি অতিভুজ, আর এটাকে আমরা বলতেছি লম্ব। তাহলে এখান থেকে এই নামকরণ থেকে আমরা লিখতে পারি যে এবি বাই ওবি। লম্ব হচ্ছে এক্ষেত্রে আমাদের এবি, আর অতিভুজটা হচ্ছে আমাদের ওবি। আমাদের এই যে নাসাক গহ্বর যেটাকে আমরা বলি, মানে নাকের যে গহ্বর শব্দের অর্থ তো তোমরা জানো, ফাঁকা স্থান।
তো নাসা গহ্বরের ভিতরে এই পাশে এবং এই পাশে দেখো দুটো নাসা গহ্বর থেকে মাঝখান থেকে এটা মানে রেখার মতো এসে পড়েছে, মানে একটা প্লেটের মতন আর কি, যেটাকে আমরা বলি এই আর কি। এই গর্ত থেকে এখানে যে নাকের সাথে কল্পনা করা হয়েছে এটাকে, যে এই যে গর্তভাবে চলে যাচ্ছে গিয়ে যে যেখানে যে সে তার মস্তিষ্কে প্রবেশ করতেছে, সেখান থেকে এরকম একটা রেখা যদি চিন্তা করি, আমরা কল্পনা করি, তাহলে সেই কল্পনা রেখাটাকে আমরা যদি লম্ব হিসাবে চিন্তা করি তাহলে এটা লম্ব, আর যে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি অতিভুজ, তাই বলা হয় লম্ব বাই অতিভুজ। তার মানে সাইনের অর্থটা সম্পর্কে জানলাম আমরা এখন। সাইন বলতে বোঝানো হচ্ছে গর্ত বা গহ্বর, এই হলো সাইন। সাইনের নামকরণের সাথে কোসাইনের কোনো নাম নেই, কারণ কোসাইন শব্দের অর্থ আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম একটু আগে, যে কো শব্দের অর্থ হচ্ছে সাথী, কো মানে সাথী বা সঙ্গী। এই সাইনের সাথে কোসাইনের একটা সম্পর্ক আছে, যার জন্য এখানে দেখো লেখা হয়েছে কোসাইন। এই সাইনের শব্দটাই পুরো আসছে, শুধু এটা কো লাগাইয়ে দেওয়া হয়েছে। কোসাইনের আলাদা কোনো অর্থ ম্যাথমেটিক্সে নেই। এরপরে আমরা যেটা যাচ্ছি, সাইনের পরে যেটা যাব সেটা হচ্ছে ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট শব্দটা আমাদের এখানে আসছে, প্রথমে হচ্ছে ট্যানগ্রি। এই ট্যানগ্রি বলতে এটা যেটা বলতেছি আমরা, এটা দ্বারা বোঝানো হচ্ছে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া, স্পর্শ করা অথবা ছুঁয়ে যাওয়া, স্পর্শ করা অথবা ছুঁয়ে যাওয়া। এই শব্দ থেকে আমরা পরবর্তীতে এই শব্দটাকে ম্যাথমেটিশিয়ানরা পরবর্তীতে এটাকে লিখছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট থেকে লিখছে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট থেকে লিখছে তারা ট্যান। এই সাইন থেকে তারা লিখছে সাইন, এখান থেকে লিখছে তারা শুধু সাইন, আর ট্যানজেন্ট থেকে লিখছে ট্যান। তাহলে ট্যান দ্বারা বোঝানো হচ্ছে স্পর্শ। এক নাসা রন্ধ্রের সাথে এর শব্দের একটা মিল আছে, সেই নাম থেকে এর নামকরণটা করা হয়েছে। আর ট্যানজেন্টের যে কথাটা বলা হচ্ছে, এক্ষেত্রে ট্যানজেন্ট বলতে বোঝানো হচ্ছে ট্যানগ্রি থেকে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া ছিল শব্দ, এটাকে মডিফাই করে আনা হয়েছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট থেকে এখন লেখা হয় ট্যান। আর এর সম্পর্কটা এখানে যেটা বোঝানো হচ্ছে, ট্যান সম্পর্ক যেটা বোঝানো হচ্ছে এখান থেকে এই চিত্র দিয়ে যদি আমরা বোঝাতে চাই, তাহলে একটাকে আমরা বলতেছি লম্ব, একটাকে বলতেছি ভূমি। যেহেতু স্পর্শক হচ্ছে এই রেখাটা স্পর্শক, এই যে সিডি হচ্ছে স্পর্শক, তাহলে সিডি হচ্ছে এখানে লম্ব সিডি, আর এখানে এই যে কোণটাকে আমরা বলতেছি ওডি, নিচের ভূমিটার এই কোণের সাপেক্ষে যে ভূমিটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি ওডি, যেটাকে আমরা বলি ব্যাসার্ধ। আমরা জানি যে এই যে যেটা আমি তোমাদেরকে এখানে দেখাতে চাচ্ছিলাম, যদি এটা হয় সিডি আর যদি হয় হো, তাহলে আমরা জানি যে স্পর্শ করেছে, তার মানে এই দুটো বাহু পরস্পরের সাথে লম্ব। এখানে আমরা বলতেছি এটা লম্ব আর এটাকে আমরা বলি ভূমি। যাই হোক, তাহলে সিডি বাই এখানে বলা হচ্ছে সিডি বাই ওডি, তার মানে স্পর্শক বাই ওডি, তাই এটাকে বলা হয় স্পর্শকের সাথে ট্যানের সম্পর্ক। এখানে ওডির মান হচ্ছে এক ধরা হয়, ওডি এবং ওবি ব্যাসার্ধ। এখানে আমরা ব্যাসার্ধকে এক কল্পনা করি, 1 সেন্টিমিটার বাই 1 কল্পনা করি আমরা, 1 একক। এখান থেকে এই পর্যন্ত দেখো ব্যাসার্ধ। এক্ষেত্রে এখানে আমি দেখো ওবি দিয়েছি, ওই চিত্রে এখানে ওবি দিয়েছি, তাহলে ওই ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু হয়েছে অনেকটা। এখান থেকে চিন্তা করতে পারো, বা এখান থেকে যদি তোমরা চিন্তা করে থাকো, এটা সমকোণী সমদ্বিবাহু হচ্ছে অনেকটা ভিতরেরটার ক্ষেত্রে। ব্যাসার্ধ এই জন্য 1 ধরেছি আমরা। যদি আমরা এখান থেকে এই যে নামকরণটা করেছি, এটাও 1 একক, এটাও 1 একক ধরেছি আমরা, এখান থেকে লম্ব ধরেছি আমরা, তাহলে এইটুকু হচ্ছে 1, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1। এটাকে আমরা একটা ত্রিভুজের সাথে কল্পনা করেছি, যে ক্ষেত্রে ব্যাসার্ধকে বলা হয় সবসময় 1 একক। এই আর কি। তো এক্ষেত্রে আমরা যেটা শিখলাম, এখান থেকে যেটা আমরা বলতেছি শিক্ষার্থীরা, সেটার ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যাসার্ধ যদি আমরা 1 একক লিখি তাহলে সিডি বাই ওডি লেখা যাবে এই ক্ষেত্রে। এরপরেটা আমরা এখন জানবো যে সেকেন্ডের সম্পর্কটা জানবো। সেকেন্ড, এই ট্যানজেন্টের জন্য পরবর্তীতে নামকরণ করা হয়েছে কোট্যানজেন্ট, এর আলাদা কোনো নাম নেই। এই কোট্যানজেন্টের আলাদা কোনো নাম আমরা জানি না, সরাসরি ট্যানজেন্টের নামকরণ করা হয়েছে। ট্যানজেন্টের সাপেক্ষে আসছে কোট্যানজেন্ট, কো শব্দের অর্থ সাথী। এরপরে আসতেছে সেকেন্ড। এই সেকেন্ড থেকে সেকেন্ড শব্দটা আসছে মূলত সেকেন্ড, SECARE, সিকিয়ার।
এখান থেকে এই শব্দটাকে মডিফাই করে লেখা হয়েছে পরবর্তীতে। এটার অর্থ ছিল হচ্ছে কেটে ফেলা। কেটে ফেলা অথবা ছেঁটে ফেলা। কেটে ফেলা অথবা ছেঁটে ফেলা বলে এটাকে আমরা বলতেছি কেটে ফেলা অথবা ছেঁটে ফেলা, অথবা বলা হচ্ছে যে ছেদ করা। তার মানে এই শব্দটার অর্থ হচ্ছে এতগুলো। এখান থেকে আমরা লিখতেছি পরবর্তীতে এই শব্দটা মডিফাই হয়ে সেকেন্ড আসছে, SECANT। সেকেন্ডকে আমরা সংক্ষেপে লিখি সেক। সেকেন্ডকে আমরা এখানে সংক্ষেপে সেক লিখি। সেকেন্ডকে সংক্ষেপে আমরা লিখি হচ্ছে সেক। তাহলে সেকের সাথে কোন কোন বাহু আমরা থাকে, এটাকে সেক বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি এখানে সেক, এটার অর্থ বলা হচ্ছে ছেদক বা ছেদ করা। সেকেন্ড বলতে বোঝানো আছে, তার মানে আরেকটা সম্পর্ক দেখো শিক্ষার্থীরা, এই দিক থেকে একটা রেখা চলে গেছে, এইভাবে চলে গেছে, যেটাকে আমরা এই ছেদক আমি লিখে রাখছি এখানে, এদিক থেকে চলে গেছে যে এই বরাবর আসছে। তাহলে এই রেখা যে এই বরাবর আসতেছে, তার মানে এখান থেকে যাচ্ছে OC আর এই বরাবর হচ্ছে OD। এটাকে তাহলে আমরা লিখতে পারি OC/OD। যেহেতু আমি তোমাদেরকে বেসিক বলে দিয়েছি যে আমরা ব্যাসার্ধকে 1 একক কল্পনা করব, তাহলে ODর মান এখানে 1 একক, আর OC দেখো সেই ছেদকের একটা অংশ হিসেবে থেকে যাচ্ছে। OC মানে হচ্ছে ছেদক, তাই সেকেন্ড থেকে আসছে, মানে সেকেন্ড থেকে আমরা লিখি সেক। সেক মানে হচ্ছে ছেদক, মানে ছেদ করা। যেমন এই যে রেখাটা চলে গিয়েছে এদিক থেকে এইভাবে চলে গিয়েছে, সেই রেখাটার একটা অংশ OC। আর দেখো নিচে ব্যাসার্ধ আমরা হিসেবে চিন্তা করেছি, OCর সাথে যে ব্যাসার্ধটা এসে সম্পর্ক ক্রিয়েট করেছে সেটাকে আমরা বলতেছি OD। যেহেতু ODর মান যদি 1 একক ধরা হয়, তাহলে এখান থেকে যাচ্ছে শুধুমাত্র OC। OC মানে সেই ছেদকের রেখাটা। একইভাবে এই সম্পর্ক OD কে যদি আমরা 1 একক ধরি, থেকে যাচ্ছে CD। CD মানে স্পর্শক। একইভাবে OB কে যদি, OB এবং OD এখানে সমান দৈর্ঘ্য, OB এবং OD দুটোই ব্যাসার্ধ, OD আর OB হচ্ছে দুটোই ব্যাসার্ধ, দুটোর সমান মান এখানে। তাহলে OB কে ধরি যদি আমরা 1, তাহলে এখানে ABর মান থেকে যাচ্ছে, AB মানে হচ্ছে সেই লম্ব, যেটাকে আমি তোমাদের মানে নাকের সাথে কল্পনা করতে বলতেছিলাম যে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, সরাসরি মাঝখান দিয়ে যে প্লেটটা চলে গিয়েছে সেটার যে নামকরণটা এই। শিক্ষার্থীরা, তাহলে আমরা সাইনের কিছু নামকরণ সম্পর্কে জানলাম। সাইন, ট্যানজেন্ট, এরপরে হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ডের সহকারী হচ্ছে আমরা জানি কোসেকেন্ড। তাহলে এইভাবে এই নামকরণগুলো করা হয়েছে। এর নামকরণের সার্থকতাও আমি বোঝানোর চেষ্টা করলাম যে কেন নামকরণগুলো এভাবে এসছে আমাদের কাছে, তার অর্থ হচ্ছে এইটা। তো আমি আশা করব যে এই বেসিকটা তোমাদের অনেক কাজে লাগবে। আসলে এই নামকরণের কিছু সার্থকতা আছে। ত্রিকোণমিতির চিত্র থেকে আমরা কিছুটা হলো অনুধাবন করতে পারি। এখানে সমকোণ দিয়ে দেখো সবগুলো মান আমি লেখার চেষ্টা করেছি সমকোণের সাপেক্ষে। এখানে এই কোণকে সূক্ষ্মকোণ ধরেছি আমরা শিক্ষার্থীরা, এখানে এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরেছি, এটাকে আমরা আলোচনাধীন থিটা ধরেছি। থিটা ধরে আমি এই বাহুগুলোর নামকরণ এখানে লিখেছি, সবগুলো নাম ওই সাপেক্ষে লেখা হয়েছে। তার মানে হচ্ছে এই হলো ত্রিকোণমিতি যে নামকরণগুলো করা হয়, বাকিগুলো কো দিয়ে লেখা হয়েছে, এই জন্য বাকিগুলোর কোনো আলাদা নাম নেই। একবার এখানে যে ত্রিভুজটা আসছে, একবার আসছে ত্রিভুজ OAB, আর আরেকটা ত্রিভুজ আসছে আমাদের ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আমাদের এখানে আসছে যেটা ত্রিভুজ OCD। এই দুই ত্রিভুজ নিয়েই এই একবারে নামকরণগুলো করা হয়েছে। এই দুটোর সাথে নামকরণ করা হয়েছে নিচে ত্রিভুজ দ্বারা, OCD দ্বারা। স্পর্শকের সাথে যে ছেদক নিয়ে করা হয়েছে, দেখো এদিক থেকে যে এখানে যে পড়ছে স্পর্শক আর এই যে লম্ব, স্পর্শক মানে ছেদক আর এই লম্ব, ছেদক এবং লম্ব সাপেক্ষে যে নামকরণগুলো করা হয়েছে এটা হচ্ছে OCD ত্রিভুজ। আর অভ্যন্তরীণ যে জিয়া, এটাকে আমরা বলি, এখানে কিন্তু ব্যাখ্যা আছে, এই অর্ধজিয়া থেকে নামটা করা হয়েছে। এখানে AB হচ্ছে অর্ধজিয়া, অর্ধজিয়া বাই হচ্ছে 1, তার মানে ABর মান আছে অর্ধজিয়া। অর্ধজিয়া কেন নামকরণ করা হয়েছে খেয়াল করো, এখানে দেখো AB হচ্ছে, যদি আমি বলি যে এই B আর B পূরক হচ্ছে একটি জিয়া, B আর B পূরক হচ্ছে, B আর B পূরক একটি জিয়া। আমরা জানি যে কেন্দ্র থেকে জিয়ার উপর অঙ্কিত লম্ব ওই জিয়াকে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র হতে জিয়ার উপর অঙ্কিত লম্ব ওই জিয়াকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই গর্ত বা গহ্বর যে নামকরণটা, এর আবিধানিক অর্থ হিসেবে আমরা জানি অর্ধজিয়া। অর্ধজিয়াটাই আমরা জানি, দেখো অর্ধেক জিয়া, এ পাশের অংশ এই পাশের অংশের অর্ধেক হচ্ছে ABর মানটা। তাহলে সাইনের নামকরণের সাথে অর্ধজিয়ার সম্পর্ক, আর সিডির সাথে এখানে স্পর্শক, সরাসরি স্পর্শকের সম্পর্ক, আর এখানে সেকের সাথে সরাসরি এখানে যে ছেদ করা ছেদকের সম্পর্ক, ছেদ করা যে ছেদকের সম্পর্ক মানে হচ্ছে OCর সম্পর্ক। কথাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আর দুটো ত্রিভুজ নিয়ে, প্রথমত সাইনকে ছোট ত্রিভুজ নিয়ে অভ্যন্তরে যে ত্রিভুজটা হতে পারে
তার মানে এই কোণের সাপেক্ষে আমরা দূর ত্রিভুজ চিন্তা করতে পারি শিক্ষার্থীরা। এই কোণের সাপেক্ষে দূর ত্রিভুজ চিন্তা করতে পারি, একটা অভ্যন্তরের ত্রিভুজ আর একটা বাইরের ত্রিভুজ। দুটো ত্রিভুজ নিয়ে যে বৃত্ত সম্পর্কিত যে সার্কেল রাউন্ডিং করে যে কোণগুলো ঘোরে, এই দুটো ত্রিভুজ নিয়ে দেখো, এর বাইরে আর ত্রিভুজ তোমার নেই, একটা অভ্যন্তরে একটা বাইরে, দুই সম্পর্ক নিয়েই ত্রিকোণমিতির নামকরণগুলো করা হয়েছে, একটা সম্পর্ক নিয়ে না। শুধু ভিতরের সম্পর্ক নিয়ে কখনো নামকরণ সম্ভব না। একটা স্পর্শক এবং একটা অর্ধজ্যা, এই দুটো সম্পর্ক নিয়ে ত্রিভুজের নামকরণগুলো করা হয়েছে। আর সেখান থেকে এই নামকরণগুলো আমরা জানি যে এর বেসিকটা হচ্ছে এরকম। আমি তোমাদের কিঞ্চিত শেখাতে পারলাম, এর আরো অনেক ব্যাখ্যা আছে। নামকরণও দিতে চাই, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা দিলাম সি, এখানে দিলাম থিটা। তার মানে হচ্ছে সাইনকে যদি আমরা এই কোণের সাপেক্ষে যদি আমরা বলি, এটা যদি কোণ অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা তাহলে আমাদের লম্ব। এখন লম্ব এবি বাই অতিভুজ হচ্ছে, এখানে দেখো লম্ব আর কে, এখানে লম্ব হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এসি, এসি বাই এখানে হচ্ছে বিসি। এখন এসি বাই বিসি যদি তুমি লেখো, সেক্ষেত্রে তুমি লিখতেছো এসি বাই বিসি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন এই মানটাকে যদি তুমি উল্টায় দাও, বিপরীত করে দাও, তাহলে বিপরীত করলে এটাকে কি পাচ্ছ তোমরা? বিসি বাই এসি। এখন বিপরীত ভাবেও তো নামকরণ করা যাবে, কারণ আমরা জানি 6 ভাবে নাম করা যায়, 6 ভাবে বাহুগুলোকে 6টা সিস্টেমে প্রকাশ করা যায়। তাহলে এসি বাই বিসি কে উল্টা লিখলে বিসি বাই এসি হয়, সেই উল্টানো মানটাকে আমরা বলতেছি কোসেক। তার মানে হচ্ছে একইভাবে এটাকে আমরা লিখতেছি তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। আবার এখানেও বলতেছি এই একই কথা, যে কোসেক থিটা সমান সমান, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তার মানে সাইনকে উল্টাইলে কোসেককে পাওয়া যায়, কোসেককে উল্টাইলে সাইনকে পাওয়া যায়। তাহলে সাইনকে যদি তুমি ব্যস্তকরণ করো তাহলে কোসেককে পাও, একইভাবে কোসেককেও যদি তুমি উল্টাই দাও, মানে ব্যস্তকরণ, কোসেককে ব্যস্তকরণ করেছো, উল্টাই দিয়েছো, তুমি পেয়েছো তাকে সাইনকে। এরপরে যেটা লিখি আমরা, সাইনের পরে লিখি আছে কোসাইন মানে কজ। ও আমি নামকরণগুলো বলিনি এখানে, সাইনের SIN, সাইনের ফুল নাম থেকে 3 অক্ষর লেখা হয় সাইন। তারপরে হচ্ছে কোসাইন, কোসাইন থেকে লেখা হয় শুধুমাত্র কজ। এরপরে লেখা হয় ট্যানজেন্ট, ট্যানজেন্টকে লেখা হয় ট্যান। এরপরকে লেখা হয় কোট্যানজেন্ট, কোট্যানজেন্টকে লেখা হয় কট। এরপরে লেখা হয় সেকেন্ড, সেকেন্ডকে লেখা হয় সেক। এরপরকে লেখা হয় কোসেকেন্ট, কোসেকেন্টকে আমরা কস লিখতাম। এই কোসেকেন্টকেও আমরা কস লিখতে পারতাম, কিন্তু লিখি না। কেন লিখি না? কারণ দেখো প্রত্যেকটার প্রথম 3 অক্ষর নিয়ে নামকরণ করা হয়েছে, প্রথম 3 অক্ষর নিয়ে নামকরণ করা হয়েছে। এখন সেকেন্ড যেহেতু আমাদের ছেদক থেকে আসছে নামটা, সেকেন্ড আমাকে রাখতেই হচ্ছে। তাহলে সেকেন্ডের সহকারী যে মানটা, এই হিসাবে কোসেকেন্ড চলে আসতেছে। এখানে তোমরা বলতে পারো স্যার অন্য কোনো নাম দেওয়ার সুযোগ নেই, কোসেকেন্ডই তোমার দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? কারণ সেকেন্ড মানে তো ছেদক, ছেদক থেকে নামকরণ, তাহলে কোসেকেন্ড আসবে। যেমন সাইন থেকে কোসাইনটা আসছে, ট্যানজেন্ট থেকে কোট্যানজেন্ট আসছে, সেকেন্ড থেকে কোসেকেন্ডই আসবে। যার জন্য এই একই কজ 2 বার হয়ে যায়, যার জন্য ম্যাথমেটিশিয়ানরা এটার সাথে পরবর্তী 2 অক্ষর বাড়িয়ে দিয়েছে, এটাকে তখন বলেছে কোসেকেন্ড। দেখো সবগুলোর প্রথম 3 বর্ণ, প্রথম 3 ও ডিজিট নিয়ে লেখা হয়েছে। এর ক্ষেত্রে আরো 2 ডিজিট বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এই কজ 2 বার চলে আসে, যার জন্য এটাকে আমরা লিখি কোসেক। কোসেক লেখার কারণ হচ্ছে এটা। আর এই কোসেকে শব্দ চেঞ্জ করে লেখার সুযোগ নেই। অনেক শিক্ষার্থী মনে করতে পারে স্যার কোসেককে অন্য কোনো নাম দিয়ে লেখেন না, লেখার সুযোগ নেই। কেন? কারণ এই সেকেন্ড মানে তো হচ্ছে ছেদক, ছেদকের সহকারী যে সে তো কোসেকেন্ডই হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে কস চলে আসে। যার জন্য এখানে 2 শব্দটা, 2 মানে অক্ষর আমরা এখানে বাড়িয়ে লিখি। যাই হোক, তার নামকরণগুলো আমি একটু জানলাম, সংক্ষিপ্ত নামকরণগুলো যেভাবে আমরা লিখি, প্রথম 3 ডিজিট নিয়ে আর একটাকে সম্পূর্ণ ডিজিট লেখা হয় একটু বাড়িয়ে। তাহলে এটাকে আমরা লিখতেছি কোসেক, কোসাইন, কোসাইন, সরি কোসাইন তো না, লিখবো কজ। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। একইভাবে এই ভূমি বাই অতিভুজকে যদি আমরা উল্টাই দিই, সেক্ষেত্রে আমরা পাই কোসেক সেক থিটা। সেটাকে আমরা লিখি অতিভুজ বাই, অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। এখন তার মানে আমি যদি এখন এই বাহু থেকে সম্পর্কে আসি শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে প্রথমে লিখেছি ভূমি বাই অতিভুজ। ভূমিকে আমাদের এখানে এবি, অতিভুজটাকে আমাদের এখানে বিসি। এখন এই মানটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে এখান থেকে পাচ্ছি বিসি বাই এবি। দেখো আর 4টা বাহু চলে গেছে, তাহলে এবি বাই বিসি কে উল্টাই দিলে হচ্ছে বিসি বাই এবি। তার মানে হচ্ছে
কসকে যদি আমরা লিখি তাহলে কস থিটা সমান সমান 1/sec থিটা, একইভাবে sec থিটা সমান সমান আমরা লিখতেছি 1/cos থিটা। তার মানে সেককে উল্টাইলেই সেকের মানটাকে উল্টাই দিলে আমরা কজের মানটা পাই, আর কজের মানটা আমরা উল্টাই দিলে সেকের মানটা পাই, এজন্য 1/, আকারে মানটাকে লেখা হয়। এজন্য এই দুটো মানকে আমরা 1/, আকারে লেখার চেষ্টা করি। এই হলো ব্যাখ্যা। এরপরে আমরা যেটা এখান থেকে জানবো সেটা হচ্ছে ট্যানজেন্টের ব্যাপারটা। ট্যান থিটা সমান সমান আমরা লিখতেছি লম্ব বাই ভূমি, এবং ট্যানজেন্টের পরে যেটা লিখতেছি আমরা কট থিটা সমান সমান লিখতেছি এটারই বিপরীত মান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব আমরা অনেকে অন্যভাবে মুখস্থ করি, শিক্ষার্থীরা অনেকে অন্যভাবে পড়ার চেষ্টা করি, অন্যভাবে আলাদা আলাদাভাবে লেখার চেষ্টা করি। আমরা এখানে যে বেসিকটা খেয়াল করতেছি যে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কটটা হচ্ছে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে হচ্ছে এখান থেকে যেটা দেখতেছি যে নামকরণের সাপেক্ষে আমরা সহজে লিখতে পারি ছোট ছোট করে শব্দ দিয়ে, তাহলে লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব। এক্ষেত্রে যে বাহুটা থেকে যাচ্ছে এখানে আমাদের এখনো দুটো অনুপাত আমরা লিখিনি, তার মানে লম্ব আর ভূমি কে আছে আমাদের এখানে, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে এসি বাই এবি। এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে আমরা পাচ্ছি এবি বাই এসি। শিক্ষার্থীরা দেখো 6 বাহুর অনুপাত কমপ্লিট, 6 বাহুর অনুপাত এখানে কমপ্লিট। তার মানে হচ্ছে ট্যানকে আমরা এখানে লিখেছিলাম লম্ব বাই ভূমি, আর কটকে লিখেছিলাম ভূমি বাই লম্ব। আমরা এই যে তিনটা মানে ডিজিট লিখি, তিনটা অক্ষর যেগুলো লিখি আমরা সহজ করে লেখার জন্য, যদি কারোর মনে চায় সে সম্পূর্ণ অক্ষর লিখবে তা খুব ভালো হয়, তার জন্য এটা বেশি বেটার, মানে সে লেখা উচিত যদি কেউ এরকম মনে করে থাকো। যদি কোনো শিক্ষার্থী মনে করে স্যার আমি সাইন লিখবো না, সাইন থিটা লিখবো না, আমি লিখবো SINE সাইন থিটা, হ্যাঁ গুড, তুমি ভেরি গুড। কেউ যদি মনে করে স্যার আমি কোসাইন লিখবো, কোসাইন থিটা লিখবো, ভেরি গুড, তো অবশ্যই অবশ্যই লিখবা। আমার অবশ্যই পরামর্শ যে তুমি অবশ্যই সম্পূর্ণ অক্ষর লিখবা, কোনো সমস্যা নেই, কোনো স্যার খাতা কাটবে না, সেক্ষেত্রে তো আরো ভালো, স্যারের আরো পছন্দ হবে। তুমি যদি সময় পারো তাহলে সমস্যা কি, তুমি যদি সময় দিয়ে এই শব্দগুলো লিখে যদি সময়ের সাথে তাল মিলিয়ে পারো তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, 100% লিখতে পারবা। এটা লেখার নিয়ম আছে, লেখে তো, আমাদের দেশে লেখে না কিন্তু অন্য বিদেশি রাইটাররা তো এভাবেই লেখে, ফুল ওয়ার্ড লেখে, তোমরা লেখো, সমস্যা কি, একটু বিদেশি বিদেশি ভাব চলে আসলো। তো আমরা বাঙালি তো একটু ফাঁকি দিতে পছন্দ করি, আর ম্যাথমেটিশিয়ানরা সারা বিশ্বের সব ম্যাথমেটিশিয়ানরা এই একমত যে 3 ডিজিট নিয়ে নিয়ে লিখেছে, এতে নামকরণ করতে সুবিধা হয়, পড়তেও ভালো লাগে, সাইন কস ট্যান কট শব্দটা ভালো লাগে, এই আর কি। সবকিছু একটা ব্যবসাবার তো আছে এই ক্ষেত্রে, সে ব্যবসাবার দিয়ে আর কি লেখা। তো যাই হোক, আমরা এখন যেটাকে লিখতেছি ট্যান থিটা সমান সমান 1/cot থিটা। কেন লিখলাম cot থিটা? কারণ আমরা দেখতেছি যে 1/cot কে যদি উল্টায় দিই, এই cot কে যদি আমরা উল্টায় দিই তাহলে ট্যান কি পাওয়া যাচ্ছে। একইভাবে cot থিটা সমান সমান লেখা যাচ্ছে 1/tan থিটা। তাহলে 1/ সূত্রগুলো আমরা মুখস্থ করি অন্যভাবে। আমি আশা করব তোমরা আজকের পর থেকে অবশ্যই এইভাবে মনে রাখার চেষ্টা করবা। তুমি যখন তোমার কোনো শিক্ষার্থীকে, তোমার কোনো ছোট ভাইকে, তোমার কোনো বোনকেও পড়াবে, তখন আমি আশা করি তোমার অনেক বেশি উপকার হবে, যে তার এই গতানুগতিক মুখস্থ করানো লাগবে না, বাহুর অনুপাত দিয়ে কেন এটাকে 1/, আকারে লেখা হয় তার ব্যাখ্যাও তোমার এখানে ক্লিয়ার হয়ে গেল। একসাথে দুটো জিনিস তাকে তোমরা বোঝাতে পারবে। আমি কতটুকু বোঝাতে পারতেছি জানি না, তবে তোমরা পারবা ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি, এই আর কি। তো এরপরে হচ্ছে আমরা জানবো এর কিছু স্কোয়ারের সূত্র আছে শিক্ষার্থীরা। 1/, আকারের সূত্রগুলো দেখলাম, এরপরে কিছু স্কোয়ারের সূত্র আছে। স্কোয়ারের সূত্রগুলো আমরা একটু জানবো যে স্কোয়ারের সূত্রগুলো দিয়ে কি লেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে স্কোয়ারের যে সূত্রগুলো আমরা জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। তো কেন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলো তার ব্যাখ্যাটাও আমরা এখন জেনে যাব। আমরা বিখ্যাত উপপাদ্য জানি, মহাশয়ের একটা উপপাদ্য আছে যে y স্কোয়ার সমান সমান লয় স্কোয়ার প্লাস ভয় স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একে বিভিন্ন ভাবে লেখা যায়। যদি কেউ লেখে যে লয় স্কোয়ার সমান সমান কি হবে, লয় স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার মাইনাস ভয় স্কোয়ার। কেউ যদি লেখে ভয় স্কোয়ার সমান সমান কি হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস লয় স্কোয়ার।
এই তিনভাবে একে উপস্থাপন করে থাকি আমরা সাধারণত, এই তিনভাবে লিখে থাকি। 3 ইকুয়াল, যখন অতিভুজকে বের করতে বলা হয় তখন এই বড় দুই ছোট দুইজনের যোগ করি আমরা বর্গ করে, আর যখন ছোট দুইজনের যে কোনো একজনকে বের করি তখন অতিভুজ স্কয়ার থেকে বাদ দিতে হয়। এটা আমরা অবগত, পিথাগোরাসের উপপাদ্য এটা। তো এখান থেকে যদি আমরা লিখি সাইনের যে সম্পর্ক আমি লিখেছিলাম, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, অতিভুজ মানে হচ্ছে বিসি। তার মানে সাইন মানে আমরা জানি লম্ব বাই হচ্ছে অতিভুজ, তার আবার হোল স্কয়ার, এটা আমরা জানি। একইভাবে কজ মানে আমরা জানি ভূমি বাই হচ্ছে অতিভুজ, তার আবার হোল স্কয়ার। তার মানে এখান থেকে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার বাই হচ্ছে অতিভুজ স্কয়ার। এখন অতিভুজ যদি এখানে নেওয়া হয় লসাগু, তাহলে থেকে যাচ্ছে তোমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান হচ্ছে কত আমরা জানি ওয়াই স্কয়ার বাই হচ্ছে ওয়াই স্কয়ার সমান সমান ওয়া 1। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তার ব্যাখ্যা আমরা জানলাম যে কিভাবে 1টা আসে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যে মান 1, তার ব্যাখ্যা এখানে দেওয়া হলো। যেহেতু এখানে যে 1টা লিখেছি আমরা জানি যে ওয়াই স্কয়ার সমান সমান লয় স্কয়ার প্লাস ভয় স্কয়ার, এটা তোমরা জানো, তোমরা এটার ব্যাপারে অবগত আছো পিথাগোরাসের উপপাদ্য হতে। এই তাহলে প্রথমটার সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। প্রথমটা আমরা জানলাম যে কিভাবে সেটা আসে। তা এরপরেরটা আমরা এখন জানবো, যে এরপরে যেটা জানবো সেটা হচ্ছে 2 নম্বর স্কয়ারটা। 2 নম্বরের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এটা একটু জানি, sec মানে আমরা জানি অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি তার স্কয়ার, আর tan মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি তার হোল স্কয়ার। তার মানে এখান থেকে পাচ্ছ তোমরা অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে এখানে যদি তোমরা ভূমি লসাগু নাও শিক্ষার্থীরা, তাহলে ভূমি লসাগু নিলে আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন অতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ারটা বাদ দেওয়া হয়, অতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ারটাকে বাদ দিই তাহলে আমরা কি পাই খেয়াল করো, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ দিলে পাই ভূমি স্কয়ার। তার মানে ভূমি স্কয়ার বাই হলো ভূমি স্কয়ার, কেটে গেলে দুইজনের মান থাকে হচ্ছে 1। 2 নাম্বার থেকে শিখলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা 1। তার মানে এখানে যেটা জানলাম এর আরেকটা সূত্র আমরা জানলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1। শেষের সূত্রটা হচ্ছে আমরা যেটা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে cosec মানে আমরা জানি অতিভুজ বাই হচ্ছে লম্ব তার হোল স্কয়ার, আর cot মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে জানতেছি অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার বাই হচ্ছে লম্ব স্কয়ার। এখন 2 লম্ব স্কয়ার এখানে দিলাম, তাহলে অতিভুজ স্কয়ার থেকে আমাদের ভূমি স্কয়ারটা বাদ যাচ্ছে। তাহলে অতিভুজ স্কয়ার থেকে যদি ভূমি স্কয়ারটা বাদ যায় তাহলে থেকে যায় লম্ব স্কয়ার বাই হচ্ছে লম্ব স্কয়ার, কাটাকাটি করলে 1। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটাও আমরা জানলাম যে এই সূত্রটাও কিভাবে আসছে তার প্রুফ আমরা দেখলাম। আমার আর একটা প্রুফ দেখাতে বাকি আছে তোমাদের স্কয়ার বাদে, এই স্কয়ারের গুলো আমরা দেখলাম শিক্ষার্থীরা। এরপরে আরেকটা বেসিক থেকে যাচ্ছে সূত্রের বেসিক, সেটা হচ্ছে tan থিটা সমান সমান লেখা হয় sin থিটা বাই cos থিটা। এটা কেন লেখা হয় তার ব্যাখ্যাটাও আমরা এখন জানবো যে tan থিটা বাই sin থিটা বাই cos থিটা কেন লেখা হয়। তাহলে দেখা যাক কেন লেখা হয়। আমরা জানি বাহু সম্পর্ক দিয়ে সবগুলো দেখাচ্ছি আমি তোমাদের। আমরা জানি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আবার cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। তার মানে এই অতিভুজ দেখো এখান থেকে কেটে যাচ্ছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে ছোট ক্লাসের মতন শিখে নেব, গুণ অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে এই অতিভুজ কি হলো, কেটে গেল, থেকে যাচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, যার জন্য আমরা tan কে লিখি sin থিটা বাই cos থিটা। দেখো tan এর সেই মানটা লম্ব বাই ভূমি চলে আসছে, tan এর সেই মানটা লম্ব বাই ভূমি চলে আসছে। আমরা জানি যে ত্রিকোণমিতির সকল মানকে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করা যায়, ত্রিকোণমিতির সকল মানকে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করা যায়।
ত্রিকোণমিতির বাকি অনুপাতগুলো না হলেও চলতো। ম্যাথমেটিশিয়ানদের ধারণা যে ত্রিকোণমিতিতে প্রথমে যে বেসিক দুটো আলোচনা করা হয়েছিল, ধারণা না, এটা সত্য, যে প্রথমে যে ধারণাগুলো করা হয়েছিল এই ত্রিকোণমিতির জনককে জানো তো? হিপ্পারচার্স। তা তো আমি বলিনি, আমার সব থেকে বড় একটা ভুল হয়ে গেল। হিপ্পারচার্স, এই ত্রিকোণমিতির জনক বলি আমরা হিপ্পারচার্সকে। হিপ্পারচার্স হচ্ছে ত্রিকোণমিতির জনক। এই হিপ্পারচার্স ছিলেন একজন দার্শনিক, জাদুঘর দেখাশোনা করতেন এবং উনি তোমার জ্যোতির্বিজ্ঞানের উপরে মানে গবেষণা করতেন। জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ নিয়ে উনি গবেষণা করতেন হিপ্পারচার্স। তো হিপ্পারচার্স থেকেই প্রথমত ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা এসছে, একদম প্রথমেই। তার মানে ত্রিকোণমিতির প্রথম বস হচ্ছে হিপ্পারচার্স। হিপ্পারচার্সের কাছ থেকে পরবর্তীতে বিভিন্ন ম্যাথমেটিশিয়ান এটাকে বিভিন্ন আকারে ছোট বড় বিভিন্ন মান বের করে দিয়েছেন। তো উনি প্রাথমিকভাবে শুধু সাইন আর কসকে নিয়ে আলোচনা করেছিলেন। হিপ্পারচার্স প্রাথমিকভাবে দুটো অনুপাত নিয়ে উনি আলোচনাটা শুরু করেছিলেন। যা উনি প্রথমত রাস্তা দেখিয়েছিলেন, ত্রিকোণমিতির রাস্তা, সরাসরি যে রাস্তাগুলো দেখিয়েছিলেন সেখান থেকেই মূলত এই বেসিকগুলো, এই হিপ্পারচার্সের ওই বেসিক থেকেই এই রাস্তাগুলোর জন্য আমি তোমাদের আজ ক্লাসে একটু দেখিয়েছিলাম যে হিপ্পারচার্সের রাস্তা কেন ব্যাখ্যা বলা হয়েছে। দেখো আমি এরকম চিত্র এঁকেছিলাম, এরকম দূরবীন দিয়ে উনি দেখতেন, এরকম দূরবীন দিয়ে এরকম দেখতেন, আবার এরকম লম্বভাবে উনি দেখতেন, এরকম লম্বভাবে উনি দেখতেন। তাই লম্বভাবে একটু সরে একটু দূরে গিয়ে গিয়ে দেখতেন, যার জন্য এই ধরনের নামকরণ থেকেই ত্রিকোণমিতির নামকরণের বাহুগুলো নামকরণের সার্থকতা এসেছে। নামকরণের আমি তোমাদের বলতেছিলাম আরো অনেক বেসিক আছে, বারবার বলতেছিলাম। তো আমার সমস্যা হয় পড়াতে গেলে সারা বেসিক যা যা জানি তা সব বলতে ইচ্ছা করে, তা তোমাদের আবার অনেকে শুনতে ইচ্ছা করে, একটা ঝামেলা আছে একটু। যাই হোক, যা বলতেছিলাম শিক্ষার্থীরা, তো উনি মূলত যেহেতু গবেষণা করতেন এই গ্রহ নক্ষত্র নিয়ে, তো গ্রহ নক্ষত্র যেমন আমরা অ্যাঙ্গেলে দেখি, এদিকে এরকম মনে করে আকাশে গ্রহ নক্ষত্র অ্যাঙ্গেলে করে দেখতেন উনি, বিভিন্ন অ্যাঙ্গেল করে করে দেখতেন, আর চিত্র এঁকে এঁকে এটাকে একটা গ্রাফের রূপ দিয়েছিলেন উনি। সেখান থেকে পরবর্তী ত্রিকোণমিতির সূত্রপাত আর কি আবিষ্কার হয়। ত্রিকোণমিতির ব্যাখ্যাগুলো আসছে যে সরল পথে এবং মানে স্ট্রেট লাইন, দেখো কোনটার বক্রতা নেই, স্ট্রেট লাইনে উনি কোন মানগুলো নিয়েছিলেন সেই মানগুলো থেকে এই দর্শন শাস্ত্র থেকে ত্রিকোণমিতি আসছে মূলত। যাই হোক, আমি ট্যান নিয়ে আলোচনা করতেছিলাম, এইবার কট নিয়ে আলোচনা করব। কট থিটা সমান সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। আমার মনে হয় তোমরা অলরেডি অবগত হয়ে গেছো বিষয়টা। কস মানে তোমরা জানো ভূমি বাই অতিভুজ, আর সাইন মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ। এই অতিভুজ অতিভুজ কেটে গেলে কি থাকে দেখো, লম্ব বাই ভূমি বাই লম্ব থেকে যাচ্ছে। তাই আমরা কটকে লিখি কস থিটা বাই সাইন থিটা। তো শিক্ষার্থীরা, সূত্রগুলো নিয়ে আজকে ক্লাসটা আলোচনা করা হলো। আমি আশা করব তোমাদের ক্লাসটা একটু রিভিশন হয়েছে, তোমরা এটার উপরে তোমাদের দখল অনেক ভালো আছে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা শিখলাম শুধুমাত্র ত্রিকোণমিতির নামকরণগুলোর সার্থকতা, কিভাবে নামকরণগুলো এসছে, কেন এসছে, নামকরণগুলো থেকে আমরা কি কি বেসিক জেনে যাই মানে জানতে পারি, সেগুলো নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করেছি, খুবই সামান্য কিছু বেসিক। আর কোণের যে মানগুলো আমরা জানি, ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতির সকল মান বের করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতির সব মান বের করা যায়। এজন্য কোণের জন্য আলাদা কোনো বেসিক না শিখলেও যথেষ্ট।